জীবনকে আমরা কতজন কতভাবেই না বিশ্লেষণ করে থাকি, কখনো কখনো জীবনের নানা পরিচয় উপস্থাপন করি। সেই উপস্থাপনায় কেউ কেউ ফেমাসও মনে করে নিজেকে। কিন্তু দর্শক, আমরা বিশ্বাস করতে চাই আপনি আপনারা প্রত্যেকেই ফেমাস, প্রত্যেকেই নিজ নিজ কাজে অসাধারণ এবং ফেমাস। বিশ্বাসটা শুধু নিজেকে করতে হবে। আর আমরা আপনার সেই বিশ্বাসের জন্য বারংবার আপনাকে প্রশ্ন করে মনে করিয়ে দিতে চাই, আর ইউ ফেমাস? দর্শক, স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাস সিজন 3-তে। আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। দর্শক, আর ইউ ফেমাসের আয়োজন মানে একটু ভিন্নভাবে পসরা দিয়ে নানানভাবে উপকরণ সেখানে জুগিয়ে আপনাদের জন্য বিশেষায়িত এই আয়োজন, এবং সেখানে আপনারাও কিন্তু একই সাথে যুক্ত হতে পারবেন। অর্থাৎ আমাদের এই আয়োজনটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে কিন্তু সরাসরি দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেখানে যে কোনো ধরনের মন্তব্য, যে কোনো ধরনের প্রশ্ন কিন্তু আমাদের সাথে যুক্ত হওয়া সারথী কিংবা অতিথিদের কাছে আপনি কিন্তু করতেই পারেন। আপনার যে কোনো ধরনের মন্তব্য এবং প্রশ্ন আপনার হয়ে আমরা আমাদের আমন্ত্রিত অতিথিদের কাছে পৌঁছে দিব। এবং আজকে আমরা আসলে টাকার গল্প বলবো দর্শক, কারণ টাকা আমাদের জন্য খুবই প্রয়োজনীয়, এবং সেই টাকা কিভাবে আসে, কেন আসে, কোন পর্যায়ে আসে এবং কি কি কারণে প্রয়োজন, সেটা সাদা টাকা না কালো টাকা, হোয়াইট মানি না ব্ল্যাক মানি, এই বিষয় নিয়ে কথা বলবো দর্শক। এবং সেটি নিয়ে কথা বলার জন্য, ঠিক কেন বলছি যে ব্ল্যাক মানি না হোয়াইট মানি, সেটি নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন তিনজন সারথী, যাদের সাথে পরিচয়টা করিয়ে দিতে চাই। তারা ভীষণভাবে নান্দনিক মানুষ, এবং তারা শুধু যে নান্দনিক শব্দটি ব্যবহার করছি সেটি তাদের কাজের মাধ্যমে। আমাদের সাথে যুক্ত রয়েছেন মুকিত জাকারিয়া, মডেল এবং অভিনেতা। স্বাগত আপনাকে স্যার। ভালো আছেন স্যার? অনেক ভালো আছি, কিন্তু আপনাকে দেখে আর কি বলবো। আচ্ছা, আপনাকে পেয়েও আমরা ভালো আছি স্যার। স্যার শব্দটা কেন বারবার বলছি, এটার এক্সপ্লেনেশনটা একটু করে দিচ্ছি স্যার। দর্শক, আমাদের সাথে যুক্ত রয়েছেন নন্দিত নির্মাতা, আমি যার কাজ দেখে বিমোহিত হই, এবং আমরা সিনেমা হলে গেলে খুব আয়োজন নিয়ে এবং উল্লাস নিয়ে তার কাজগুলো দেখি। আমাদের সাথে যুক্ত রয়েছেন রায়হান রাফি, এখানে লেখা আছে চলচ্চিত্র পরিচালক, আমি আবার বলতে চাই নন্দিত চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার। স্বাগত আপনাকে। দর্শক, আমাদের সাথে আছেন মুশফিকুর রহমান, প্রযোজক। আমাদের মঞ্জু ভাই, আমি সরাসরি বলি যে যাকে একটু আগে এই আয়োজন করার সময় একটু আগে আমাকে বলছিলেন যে মুশফিক ভাই আসছে, তো আমি একটু কনফিউজ যে মুশফিক ভাই কেন। একদমই তাই। এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আর ইউ ফেমাসের আয়োজনে। মুকিত ভাই, আপনাকে দিয়ে আমি প্রশ্নটা শুরু করতে চাই। আমরা খুব কমন একটা প্রশ্ন করি, আর ইউ ফেমাস? ফেমাসটা আসলে বেশ আপেক্ষিক। আচ্ছা, আমি ওইটাকে ওইভাবে এনজয় করি না, কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। এই সেই দুজন চমৎকার ভদ্রলোককে পেয়েছি, একটু কেমন জানি একটু অভিমান সুরে বললাম ফেমাস হয়ে যাই হই, কিন্তু তার আগে অন্য জায়গাগুলোকে যদি একটু অ্যাড্রেস করা যায়। তো অভিমান করে মঞ্জু ভাইকে বলেই ফেলেছি, এবং সুইট ডিরেক্টর এই চমৎকার মানুষটিকে বলে ফেলেছি, যদি পাইরেসি হয়েই যায় তাহলে ছবি কেন মঞ্জু ভাই টাকা লগ্নি করবে? আর রাফি ভাইয়ের এত মেধা, একটি ছবি করতে রাফি ভাইয়ের 1.5 বছর এটা নিয়ে টানা কন্টিনিউ মিটিংয়ের পরে মিটিং, কত কিছু যে ভদ্রলোক, 27টা রাত মানুষ সারাদিন জেগে থাকতে পারে, সারা রাত জেগে থাকতে পারে না। এই ভদ্রলোক তার হোল টিম নিয়ে প্রায় 300-র মতো মানুষকে নিয়ে সারাটি রাত জেগেছিল, এবং হোল ছবিটা অনেক সময় এসব বলে না ওনারা, কত কষ্ট করে, কত কিছুর মশা টশা, কত কিছু। এসে যদি শুনি যে প্রথম দিন ছবিটা গিয়েছে, সন্ধ্যার সময় মঞ্জু ভাই শুনতেছে পাইরেসি হয়ে গেছে। তো এই বিষয়গুলো নিয়ে আসলে আমি ভীষণ হতাশ। আমরা আসলে হতাশার মধ্যে থাকতে চাই না। আপনি আমাকে আর ইউ ফেমাস, বাট আমার কাছে মনে হচ্ছে ওইটা হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটা অ্যাড্রেস করাটা খুবই আছে। এগুলো বন্ধ না করলে তো ভাই, আমরা এগুলো নিয়ে কথা বলবো মুকিত ভাই। তবে মঞ্জু ভাই, আপনার কাছে ফিরতে চাই, আপনাকে প্রশ্নটা আরও একবার করা, আর ইউ ফেমাস? আপনি এর আগে একটা দারুণ ব্যাখ্যা দিয়েছিলেন। নো, আই এম নট ফেমাস। আসলে ফেমাস হইতেও চাই না আমি, যেটা আগে হয়তো বলছি। তবে এটা ভাল লাগে যে ধরেন আজকে আপনি আমার নাম, মানে ডাক নাম পর্যন্ত জানেন, সো এইটা কিন্তু একটা দারুণ জিনিস। তো আমার কাছে মনে হয় যে অবশ্যই when you are famous you enjoy being famous। আমার কাছে মনে হয় হয়তোবা ফেমাসের ওয়েতে আছি আমরা, হয়তোবা এগেন যত বেশি কন্টেন্ট আমরা হয়তো বানাতে পারবো। এবং ওই জায়গায় মুকিত ভাই যেটা বললো যে পাইরেসি নিয়ে, এবং আর ইউ ফেমাসের ইয়েতে
ফেমাস বলেই হয়তো কন্টেন্টটা ভালো বলেই পাইরেসি হয়েছে। আচ্ছা, একদমই। সেইটা কি কারণে, কোনো কারণে সেই কন্টেন্টটার সাথে রায়হান রাফির নামটা যুক্ত রয়েছে, সেই কারণে হয়েছে কিনা সেটাও একটু জানতে চাইবো। তবে তার আগে আমাকে একটু কমন প্রশ্নটা করতে হয়। রাফি ভাই, আর ইউ ফেমাস? মানে আমি ফেমাস থেকে বেশি আমাকে মানুষ ভালোবাসে, অবশ্যই মানুষের ভালোবাসা, মানুষ বিশ্বাস করে। জি, এবং আমি যে প্রশ্নটা জানতে চাচ্ছিলাম আসলে মঞ্জু ভাইয়ের কাছে, যে এই কন্টেন্টটা মুকিত ভাই বলছিলেন একটু হতাশ আসলে নানা কারণে হওয়াই যায়, কিন্তু সেটির পিছনে এই আটটার নামটি থাকার কারণে কি মানুষের আগ্রহটা বেশি ছিল? দেখেন, আমি হতাশ বলবো না। প্রথম কথা, পাইরেসি দুঃখজনক বিষয়, এটা আমাদের ঠিক হইতে হবে। আমি আমার ক্লাসে একটা সিনেমা সুরঙ্গতে এটার জন্য মামলা হয়েছে, জেলে গিয়েছে মানুষ পাইরেসি করার কারণে। তো এটা আমাদের অডিয়েন্সদের নিজের থেকে এটা বন্ধ করতে হবে, এবং এটা আইন খুব করা, কারণ এটা যদি ধরা হয় তাহলে মারাত্মক। প্রচুর মানুষ কন্টেন্টটা দেখছে। আমার প্রথম ওয়েব সিরিজ প্রচুর মানে আমি দেশের বাইরে ছিলাম, সেখান থেকে মানে অনেকদিন পর কোনো ওটিটি কন্টেন্ট, সাধারণত সিনেমাতে এই আওয়াজটা এরকম হয়, একদম সেরকম রেসপন্স। আর সেই জিনিসটাই আসলে পাইরেসি হয়, যেটা প্রতি মানুষের আগ্রহ থাকে। বাট মানুষকে একটু বুঝতে হবে, আপনারা যদি অল্প কিছু 30 টাকা দিয়ে এটা দেখেন, তখন সেই ওটিটি কোম্পানি, সেই ডিরেক্টর, সেই প্রডিউসার এরকম ভালো ভালো কন্টেন্ট, কারণ ব্ল্যাক মানি দেখলে কিন্তু বুঝে যায় এটা একটা বিগ বাজেটের সিরিজ। আমরা চাচ্ছিলাম মানুষকে ঘরে বসে একটা সিনেমার স্বাদ দিতে। আসলে একটা সিরিজ থাকবে যেটা আমরা বাইরে দেশে সিরিজগুলো দেখি, অনেক অ্যারেঞ্জমেন্ট দেখি, ওরকম একটা ফিল দিতে চেয়েছিলাম। তো আমাদের এটা যদি আপনার অল্প কিছু টাকা দিয়ে দেখেন, তাহলে আমাদের আরও ইচ্ছা হবে বাড়াতে। অনেক মানুষ দেখছে, আমরা কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ ঘোষণা করবো যে কিরকম মানুষ দেখলো। আমরা খুবই খুশি। বাট যে পরিমাণ পাইরেসি করে মানুষ দেখেছে, এটা যদি না দেখতো তাহলে এতক্ষণ পর্যন্ত এটা বাংলাদেশের রেকর্ড পরিমাণ সিরিজ হয়ে যেত, প্রচুর মানুষ। তো আমরা চাই যে মানুষ আসলে, কারণ শুধু পাইরেসি হয়ে গেছে এটা বললে আসলে যারা দেখেছেন টাকা দিয়ে তারা কষ্ট পাবেন, কিন্তু যারা দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা পাইরেসি করে দেখেছে তাদেরকে বলবো, আপনারা যদি এরকম কন্টেন্ট দেখেন, আমরা সামনে এত ভালো ভালো কন্টেন্ট বানাতে গেলে আমাদের কষ্ট পেতে হবে। তো আশা করবো আপনারা পাইরেসি বন্ধ করবেন, আপনারা অরিজিনাল জায়গা থেকে কন্টেন্ট দেখবেন। নিশ্চয়ই রায়হান রাফির ভাইয়ের মতো দর্শক আপনাদেরকে বলতে চাই, এবং যে তথ্যটি এই মুহূর্তে দিতে চাই আপনাদেরকে, সেটি হচ্ছে সম্প্রতি বঙ্গতে এসেছে রায়হান রাফির নির্মিত তার প্রথম ওয়েব সিরিজ ব্ল্যাক মানি, যেটি নিয়ে আসলে আমরা কথা বলছিলাম, এবং সেইটি কথা বলার জন্য তারা আমাদের সাথে অতিথি হিসেবে আজকে যুক্ত রয়েছেন। আমি যদি বলি রায়হান রাফি ভাই, আপনার একটা শব্দ ধরে যে সিনেমার মতো একটা ফিল পাওয়া যাবে ওয়েব সিরিজটাতে, আপনি মানে একটা, আমি যদি শব্দটা বলি ঝাঁকানাকা টাইপের, অলওয়েজ একটা কিছু থাকে। এবং সেই ওয়েব সিরিজটা আমি আসলে টাকা পরিশোধ করে 67 টাকা পরিশোধ করে পুরো 1 মাসের সাবস্ক্রিপশন নিয়ে তারপরে আমি দেখেছি, এবং এই যে দেখার মধ্যে আচ্ছা মনে হয়েছে যে না, টাকাটা আসলে দিন শেষে উসুল হয়েছে। আমি মুকিত ভাই আপনাকে দিয়ে শুরুটা করতে চাই। যখন আমি বললাম যে রায়হান রাফি এবং ঝাঁকানাকা শব্দগুলো বললাম, আপনি যখন কাজ করতে গিয়েছেন সেটা আসলে ফিল করেছেন কিনা? এবং একই সাথে এইখানে হচ্ছে স্টার তো না, এখানে যারা যুক্ত হয়েছেন, যারা কাজ করেছেন, সবাই মোটামুটি মেগা স্টার পর্যায়ে রয়েছেন, অনেক পরিচিত মানুষ, অনেক দক্ষ, দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন বাংলাদেশে। আপনার সেখানে কোনো ধরনের চ্যালেঞ্জ মনে হয়েছে কিনা? ডেফিনেটলি, কারণ হচ্ছে লাবলু ভাই, রুবেল ভাই অনেক বছর পর, রাফি ভাইকে ধন্যবাদ, রুবেল ভাইয়ের মতো চমৎকার একজন মানুষ ওখানে এসছেন, শানু ভাই, সুব্রত দা, আমাদের পাভেল, অনেক মিজান ভাই, আরও অনেকেই কাজ করেছে। এই মুহূর্তে নামগুলো মনে হচ্ছে, কিন্তু সবাই সব জায়গায় একটা পজিশনে আছে। কিন্তু সবার সাথে যেই জিনিসটা বলবো এইভাবে, যে একটা পিকনিকের মতো করে রাফি ভাই এত সুইটলি জিনিসটাকে ম্যানেজ করে হোল নাইট বসে, মানে ফজরের আজান দেওয়ার সাথে সাথে প্যাক আপ, মানে এক অদ্ভুত। আমার জীবনের প্রায় এই লাইনে প্রায় 13 বছর, যে ফজরের আজানের সময় আমি শুনি প্যাক আপ, মানে জাস্ট একটু আজান দিচ্ছে, ঠিক তার 10-15 মিনিট পর রাফি ভাই এটাকে প্যাক আপ করে দিচ্ছে। আপনাকে বারবার স্যার স্যার কেন বললাম? স্যার প্লিজ স্যার, আপনি একজন আর্মি ব্রিগেডিয়ারের মতো লাগছে আপনার, কিন্তু আপনাকে কেন স্যার স্যার বললাম, দর্শক এই এক্সপ্লেনেশনটা জানতে চাইবে। প্লিজ দর্শক, এটার জন্য কি জানতে চাইতে হলে তাকে কি সিরিজটা দেখতে হবে? ডেফিনেটলি। আমি আসলে
বুঝতে পারছেন, কারণ মঞ্জু ভাই আমাকে দিয়ে এত কিছু করায়, এই ভদ্র করায়, কিন্তু আমি জানি না স্যারটা কেন এসছে। আচ্ছা আচ্ছা, ভয় পেয়ে গেছেন তাই তো? আমি কিছুটা আচ্ছা, কিছুটা ভয় পেয়েছে। তবে দর্শক, ভয় পাওয়ার কোনো সুযোগ নেই, কারণ আমি কেন তাকে স্যার মেনশন করছি, এটি আসলে আচ্ছা, ফলে তাহলে এই যে টুইস্টটা, এটা আসলে দেখার জন্য হলেও জানতে হলে আসলে দেখতে হবে রায়হান রাফির ব্ল্যাক মানি। তবে আমি যে কনসেপ্টটা নিয়ে আপনি তৈরি করেছিলেন রায়হান রাফি ভাই, আমি একটু জানতে চাই যে আপনার সাথে এর আগেও আমরা বিভিন্ন সময় কথা বলেছি, আপনার অনেক পেপার ওয়ার্ক থাকে এবং সেখানে আপনি খুব গুছিয়ে কাজ করেন। এতগুলো মানুষ যাদেরকে আমরা বলছিলাম যে সবাই অনেক বেশি নিবেদিত ছিলেন এই কাজটার প্রতি, নিশ্চিত এত সবাই মেগা স্টারদেরকে নিয়ে কাজ করতে ঝামেলা হয় না ভাই? না, আমার খুব একটা ঝামেলা হয় না, আমাকে সাধারণত সবাই হেল্প করে। আর আমি কাজটাকে এমনভাবে করার চেষ্টা করি, যেমন আমাদের এটাতে কি হয়েছে, আমরা সৈয়দপুরে শুটিং করেছি, প্রায় 2-3 সপ্তাহ শুটিং হয়েছে আমাদের সৈয়দপুরে। তো কি হয়, আমাদের শুটিংয়ে তার ভাগ থাকে যে এই 3 দিন মুকিত জাকারিয়া ভাইয়ের, এই 2 দিন লাবলু ভাইয়ের, এই 3 দিন রুবেল ভাইয়ের, এরকম ভাগ থাকে যে উনি শেষ হবে উনি আসবে। আচ্ছা, সবাই যেটা হয়েছে, ধরুন আমরা আজকে শুটিং নাই, 3 দিন আগে চলে আসছে রুবেল ভাই, আচ্ছা 4 দিন আগে চলে আসছে লাবলু ভাই, তার আগে চলে আসছে। কেন আসছে? তারা অন্যজন শুটিং দেখবে। এবং ধরেন শুটিং শেষ, কেউ যাচ্ছে না, বসে আছে, মানে সবার কাছে একটা মানে পিকনিক এবং খুব ভালো লাগার ব্যাপার, এনজয় করতেছে সবাই। সবাইকে সকাল থেকে ক্যারেক্টার সেজে ঘুরে বেড়াচ্ছে। আমাদের শুটিংটা শুধু রাতে হতো, কিন্তু রাতের গল্প, তো আমরা খুব এনজয় করছি আসলে। এবং অনেকদিন পর সবাই জানতে চেষ্টা করেছে কাজটা যেন ভালো হোক, সবাই খুব পরিশ্রম করেছে কাজটা নিয়ে। তো আর্টিস্টরা যখন নিজেরাই কষ্ট করা শুরু করে, তখন ডিরেক্টর অনেক কিছু কমে যায়। আমি যেটা করার চেষ্টা করেছি, আমি কাজটা খুব ডার্ক কমেডি ছিল, খুব মজার ছিল। আর আমি একটা কম্পিটিশন তৈরি করে দিচ্ছি এটার মধ্যে, আসলে নিজেরাই চেষ্টা করে যে আমাকে এর থেকে বেটার করতে হবে, এর থেকে বেটার করতে, তখন কি হয়, কাজটা অনেক ভালো হয়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনি এই পিকুলিয়ার নামগুলো কই পাইছেন? আমি দর্শকদের আগ্রহের কারণে আমি বলছিলাম না সবগুলো নাম, কিন্তু এত দারুণ, এত মজার, সেটা যেন দেখতে হবে দর্শক। তবে নামগুলো কিভাবে আপনি সিলেক্ট করেছেন? আমাদের শুরু থেকে একটু ব্যাখ্যা করে বলি। জি, আপনি যদি ব্ল্যাক মানির কনসেপ্টটা দেখেন, এটা কিন্তু এখনকার সময় খুবই, যদি আমাদের অনেকদিন আগের থেকে গল্পটা আমি মুসলিমে আমরা প্ল্যান করছিলাম, বাট আমাদের দুজনেরই প্ল্যান ছিল যে আমরা গল্পটাকে এমনভাবে প্রেজেন্ট করব, আমরা খুব সিরিয়াসভাবে প্রেজেন্ট করবো না, কারণ আমাদের দেশে এখন প্রচন্ড অনেক কিছু ঘটতেছে আসলে, পলিটিক্যাল ঝামেলা চলতেছে, প্রচুর স্টুডেন্ট মারা গেল, আমাদের ভাইরা মারা গেল, মানুষের কাছে টাকা নেই, ব্যাংকের থেকে টাকা চলে গেছে, প্রচুর দুর্নীতি, প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে রোড ঘাটে, মানে মানুষ খুব সবকিছু নিয়ে অনেক ইমোশনাল হয়ে আছে। আমরা আর মানুষকে এখন আবার ঘরে বসে আবার মানুষকে ইমোশনাল করতে চাই না। আমরা একটা খুব কঠিন কনসেপ্টটাকে, ব্ল্যাক মানি, অবৈধ টাকা তো খুবই অনেক বড় একটা অপরাধ, এটাকে আমরা খুব লাইট মুডে দেখানোর চেষ্টা করেছি। এটাতে আমরা একটা সোসাইটিকে দেখানোর চেষ্টা করছি যেটা টাকা নিয়ে অনেকগুলো মানুষের যুদ্ধ, যেটা আমাদের বাংলাদেশ আসলে হয়, রাইট, যে কিছু একটা হইলে কে দখল করবে জায়গাটা, এটা না সেটা, এইটা ব্যাংক দখল হয়ে যাচ্ছে, টেলিভিশন দখল হয়ে যাচ্ছে, নানান ধরনের একটা গ্রুপ আসতেছে, ওকে করে ফেলতেছে। এটাকে আমরা একটু উইয়ার্ড ওয়েতে প্রেজেন্ট করেছি, এবং এটা একটা আসলে ফান রাইড, আপনি ঢুকবেন হাসতে হাসতে একবার একটা মেসেজ নিয়ে বের হয়ে যাবেন আসলে। এবং আমরা এটা গ্যারান্টি দিয়ে বলতে পারছি, যারা দেখছে তারা একটা কথা বলছে, হ্যাঁ, পয়সা উসুল সিরিজ একদম। এবং বিষয়টা হচ্ছে এরকমই যে বর্তমান সময়ের যে প্রতিচিত্র, সেটি আসলে একটা এই ওয়েব সিরিজে আছে, সেটা সামাজিক হোক, রাজনৈতিক হোক, আমরা দুই প্রেক্ষাপটে কিন্তু দেখেছি, এবং অর্থনৈতিকও বটে। কেমন সাড়া পাচ্ছেন আসলে? মানে এক কথায় ডেফিনেটলি অদ্ভুত। মানে মেইন আমি যেটা বলবো যে ফার্স্ট যেটা হচ্ছে যে সিনেমাটিক এক্সপিরিয়েন্স ইন ওটিটি, এবং মনে করেন মানে হয়তো অনেকেই ভাবে যে সিরিয়াস গল্প বা ড্রামা বা এইটা, কিন্তু একটা ফান ফুর্তি এবং এইটা দিয়ে যে একটা মানে সুন্দর করে বিনোদন দিয়ে যে আমরা বের হয়ে যেতে পারি। কারণ খুব সিম্পলি দেখেন, আজকে আমি একটু ব্ল্যাক মানি নিয়ে আসলে বলতে চাই, সেটা হচ্ছে দেখেন, না ব্ল্যাক মানিটা কি, না আমার না, ব্ল্যাক মানি বলতে আমরা আসলে কি বুঝি, কালো টাকা। এখন ধরেন আজকে যদি আমরা একটু গ্লোবাল ভাবে চিন্তা করি, আপনি যদি ব্ল্যাক মানি শব্দটা বলেন, মানে এমনিতে মানে কি হয় যে আপনি আসলে একটা ব্ল্যাক বলতেছেন মানিটাকে, কেউ কিন্তু বুঝবে না। বাইরের দেশে আসলে এটাকে বলে ডার্টি মানি। আচ্ছা, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, বাংলাদেশের মতো জায়গায় আপনি কিন্তু যেটা আসলে ধরেন
আমি 100% শিওর আমরা বাঙালিরা ব্রাউন স্কিন বেশিরভাগই, আমরা যখন দেশের বাইরে যাই, বিশেষ করে একটা সাদা দেশে বা বিভিন্ন জায়গায় যাই, আমরা কিন্তু এক ধরনের আছে না একটু ডিফারেন্টভাবে আমাদের দিকে তাকায়। আমি বলবো না যে ওই জায়গাটা আর কি, হ্যাঁ সেরকম একটা দেশে আমরা টাকাকে বলছি ব্ল্যাক। আচ্ছা, মানে আমি বুঝতে পেরেছি, জি। মানে আন্ডারস্ট্যান্ড করাতে পারছি কিনা আমি জানি না, বাট মানে আমি যেই জায়গাটা বলতে চাচ্ছি, সো ওরকম একটা অদ্ভুত একটা জায়গায় আপনি মানিয়ে নিয়ে, এবং আজকে দেখেন আমরা শুনতেছি যে 400 কোটি টাকার মালিক, ও 27 কোটি টাকা হয়ে গেছে, তাই না? তো এবং এই গল্পটা কিন্তু ধরেন রায়হান রাফি আমাকে তুফানের আগে, শুটিং এর আগে আমাকে কিন্তু এটা আসলে মানে শেয়ার করেছে আর কি। তখন হয়তো নামটাও ব্ল্যাক মানি ছিল না, নামটা তখন আমরা ডিসিশনে আসিনি। এবং আমার কাছে তখন গল্পটা শুনেই আমি এক বর্ষায় শুনছি, শোনার পরপরই আমি ওকে বললাম যে এটা সময় নিয়ে বানাও, এটা তাড়াহুড়া করে আসলে বানানো যাবে না, এটাকে একটু সময় নিয়ে বানাও। এবং আমরা এটার মধ্যে অনেকগুলি আমাদের যারা ট্যালেন্ট আছে, মুকিত ভাই, এবং তখনও আমাকে বলতেছে রুবেল ভাইকে নিলে কেমন হয়, বা মানে আছে না যে অদ্ভুত অদ্ভুত আর্টিস্টের কথাও আমাকে বলছে যে এদেরকে যদি আমরা আসলে একসাথে করি, ওই যে নামের যেটা বললেন আর কি, যে এই নামগুলি কিন্তু তখন থেকে ব্রেনস্টর্ম করছে এবং ভাবছে, এবং ডেফিনেটলি এটা তার, আমি যেটা বলবো যে এটা তার হয়তো রিয়েলিটির সাথে কিছুটা তো মানুষের তো একটা ছাপ থাকে, এবং ওটাকে একটু ঘুরিয়ে বলে। হ্যাঁ, কারণ মানে আমাদের দেশে আমরা তো আসলে ডিরেক্টলি অনেক কিছু বলতে পারি না, আমাদেরকে একটু মেটাফরিক্যাল জায়গা আসলে ইউজ করতে হয় আর কি। তো যেই কারণে আসলে আমার কাছে মনে হয় যে আমি যেটা বলবো যে কোনো একটা ডিরেক্টর, বিশেষ করে রায়হান রাফির মতো এত সাকসেসফুল একজন ডিরেক্টর, একটা ধুনে থাকে একটা গল্প নিয়ে, সে গল্পের সাথে সাথে ডেভেলপ করে। কিন্তু ব্ল্যাক মানি না, আপনি যে মানিটা খরচ করেছেন সেই খরচের পরে তৃপ্তির ঢেকুরটা কি তুলতে পেরেছেন? এখনো টু সুন আমি যেটা বলবো, বাট যেই রেজাল্ট আমরা দেখছি খুবই ভালো রেজাল্ট। আজকেই আমি রাফির সাথে শেয়ার করছিলাম, রাফিও দেশের বাইরে ছিল, আমিও একটু দেশের বাইরে ছিলাম, তো আমরা আসলে কথা বলছিলাম, অ্যানালাইসিস করছিলাম যে, এবং হয় না যে একটা সিরিজ নিয়ে আপনি আসলে সিরিজটা দেখার পরে বা সিরিজটা হওয়ার পরে আপনি ভাবেন যে এটা আরও কীভাবে ভালো করা যেত, বা আমরা নেক্সট প্রজেক্টে আসলে আর কোথায় কোথায় আসলে আমরা একটু মানে মনোযোগ দিতে পারি আর কি। তো সো ফার সো গুড আমার কাছে মনে হয়। আমাদের নর্মালি কি থাকে, একটা ট্রেন্ড থাকে যে 10 দিন পরে আমরা কিছু ডেটা আসলে শেয়ার করি। তো আমার কাছে মনে হয় ডেফিনেটলি আপনারা জানবেন আসলে যে কোন জায়গায় আছে, বাট আমরা হ্যাপি। এবং আজকে মুকিত ভাই যেটা বলছিল, এবং আমি তাকে বলছিলাম যে ভাই পাইরেসি আসলে মানে অ্যাটলিস্ট আমরা বঙ্গ যে কন্টেন্টগুলি বানাইছি আমাদের বেশিরভাগই হয়েছে, এবং পাইরেসি আজকে হলিউড মুভিরও হয়, আপনি পুষ্পা বা একটা যদি ট্রেন্ডি বলিউড মুভিও ধরেন তারও হয়। তার মানে যেগুলির মধ্যে আসলে মানুষের ডিমান্ড আছে সেগুলি পাইরেসি হয়, এবং অবশ্যই এটার বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে হবে যাতে এটা না হয়। কিন্তু একটা লেভেলের পার্সেন্টেজ পাইরেসি আসলে আমরা কেউ অ্যাভয়েড করতে পারছি না, মেনে নেওয়া যাচ্ছে না। যাই হোক, আমাকে যেটা এখন মেনে নিতে হবে সেটি হচ্ছে আমাকে একটা বিরতি নিতে হবে। তো বিরতির পরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমার এই ওয়েব সিরিজটি দেখার পরে আমার একটু কৌতূহল জেগেছে, এটা কি আবার আসবে কিনা, বা কি হবে নেক্সট এর ফলে কি তৈরি হবে, সেটা নিয়ে আমার একটু জানতে চাওয়া রয়েছে আপনাদের কাছে। সেটি জানতে চাওয়া দর্শক, সেটি জানতে হলে থাকুন আমাদের সাথে। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি আরবি ফেমাসের আয়োজনে। আপনারা দেখছেন আমাদের সাথে কয়েকজন সারথী যুক্ত রয়েছে, যাদের সাথে গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে। রায়হান রাফি ভাই, আমি একটু একটা বিষয় শেয়ার করতে চাই। বিদেশি একজন লেখকের বই পড়ছিলাম, ন্যাথানিয়েল হথর্ন। তার একটা বই আছে, দেয়ার ইজ নো গুড ওয়ান অন আর্থ, পৃথিবীতে কোনো ভালো মানুষই নাই আসলে। এবং সেই গল্পটা খুবই প্রচলিত এবং বিশ্বজুড়েই এই গল্পটা খুবই ফেমাস একটা গল্প। সেই ফেমাস গল্পের মাধ্যমে আমরা আসলে আপনার যে কাজটার মাধ্যমে একটা ব্যাপার দেখলাম, আসলে এখানেও সবাই আমরা যাকে সামাজিকভাবে চিনি, রাজনৈতিকভাবে চিনি, কিংবা আইন শৃঙ্খলার জায়গা থেকে চিনি, কেউ না আসলে দিন শেষে ভালো না। আপনি কি এই ব্যাপারটাই পোর্ট্রেট করতে চেয়েছিলেন, বা আপনি এই গল্পের মাধ্যমে, আমি জানি না সেটা আপনি পড়েছেন কিনা, এরকম কোনো একটা গল্প কি অনুপ্রাণিত করেছে? আমরা মেটাফরিক্যালি জিনিসটা দেখানোর চেষ্টা করেছি। আপনি যে খেয়াল করে দেখবেন, আমি তো অনেকেই সিরিজটা এখনো দেখেনি, তো অনেক কিছু বলতে পারছি না। জি, আমি এই জন্য অনেক কিছু আমারও বলতে। তো যেটা হচ্ছে, আপনি যদি দেখেছেন, আমি আপনাকে ইঙ্গিত দিয়ে আপনি বুঝতে পারবেন। জি, আমাদের একটা দৃশ্য আছে যে আমরা তো একটা দিন দেখেছি সমাজের উচ্চ ব্যক্তিরা, সমাজসেবক বা এমপি মন্ত্রী, তারা কিভাবে টাকার জন্য ক্রাইসিস, টাকাটা নেওয়ার জন্য কিভাবে চেষ্টা করছে, তাদের চরিত্রটা। এবং একটা পর্যায়ে আমরা এটাও দেখতে পাচ্ছি যে যখন ধরা খাচ্ছে মানুষ,
তখন অন্যরা ধরা খাচ্ছে, তারা কিন্তু সামনে বসে আছে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের দেশে খুব বেশি হয়। আমরা ছোটখাটো চোর নিয়ে দেখবেন আমাদের হাজতে জায়গা হচ্ছে না, আর বড় বড় চোররা কিন্তু বসে আছে। তো এই যে আসলে একটা আমাদের সমাজের মধ্যে যে জিনিসটা চলছে, যে আমরা জানি যে অমুক ব্যাংক ডাকাতি করে নিয়ে যাচ্ছে, অমুকে প্রচুর ব্ল্যাক মানি এখানে কিনতেছে ওখানে কিনতেছে, কিন্তু দেখবেন যে 5,000 টাকা চুরি করছে ও রাতে ঘুমাইতে পারতেছে না, ও বাসায় প্রতিদিন পুলিশ যাচ্ছে। এক্স্যাক্টলি। তারা কিন্তু ওই ছেচকা চোরের কিন্তু শান্তি নাই, কিন্তু 100 কোটি টাকা দিয়ে চুরি করে বসে আছে, সে ঘুরতেছে। এটা আমরা আমাদের মধ্যে দেখানোর চেষ্টা করছি। 100 মিলিয়ন বলো, 100 মিলিয়ন, রাইট। আরেকটা জিনিস আমি বলতে চাই যে আমাদের প্রথম থেকে প্ল্যান ছিল, আমি মুশফিক ভাইকেও আমি যাবো, মুশফিক ভাইয়ের সম্বন্ধে কথা বলতে চাই যে অনেকদিন পরে আমি একটা সিরিজ করলাম যেটা প্রডিউসার এত ইনভলভ থাকে আসলে, একদম শুরুর দিন থেকে স্ক্রিপ্ট থেকে শুরু করে শুটিং থেকে শুরু করে, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে যে উনি ইনভলভ থাকে, মানে ওন করে কাজটাকে। আচ্ছা, একদম রিলিজের আগ পর্যন্ত এটা আমার কাছে আমি খুব এনজয় করছি একটা ক্রিয়েটিভ প্রসেস হিসাবে, যে উনি বুঝতেছে আমি যেটা চাচ্ছি যে আমার এটা লাগবে, এটা লাগবে, এটা করতে চাই, ওটা করতে চাই, সব কিছু। এই সিরিজের পুরো পোস্ট ইন্ডিয়া হয়েছে, আচ্ছা, রিডিং থেকে শুরু করে। তো এইটা কিন্তু মানে যে কারণে লুক অ্যান্ড ফিল দেখবেন আপনার অনেক বেটার। এক্স্যাক্টলি। কাইন্ড অফ তুফানের টিম এখানে কাজ করেছে সিনেমাটিক লুক অ্যান্ড ফিল দেওয়ার জন্য। তো ওইদিকে আমরা কোনো ছাড় দিইনি আসলে, এটা মুশফিককে অনেক ধন্যবাদ দিতে চাই। আর আরেকটা জিনিস করতে আমরা যেটা চেয়েছিলাম ভাইয়া, আমি এবং আমাদের বঙ্গরও যে টার্গেটটা ছিল, বঙ্গর অডিয়েন্স কিন্তু সাধারণ মানুষ, ইন্টেলেকচুয়াল না, একটু সাধারণ মানুষ, যারা কিনা যাদের কাছে নেটফ্লিক্স নাই, যারা অ্যামাজন প্রাইম দেখে না। হ্যাঁ, যদিও ব্ল্যাক মানি অন্যরকম অনেক সব ধরনের মানুষ দেখছেন, তাদের ভালো লাগছেন, কিন্তু আমাদের প্রথম টার্গেট ছিল খুব সাধারণ মানুষ, যাদের এইটাই বিনোদন, যার কাছে এটাই একটা সিনেমা, যার কাছে এটাই একটা সব বিনোদন, যে এটা বারবার দেখবে। তো আমার টার্গেট ছিল আমি খুব সহজভাবে বানাবো আসলে। এবং আমার একটা প্ল্যান ছিল যে এটা বানানোর পর আমি প্রথম এটা সিজন 1 আমরা খেয়াল করবেন দিয়েছি, এখানে সবকিছু আমরা খোলাসা করব না। অনেকে বলতে চাই আরো দেখতে চেয়েছিলাম, ব্যাকগ্রাউন্ড দেখতে চেয়েছিলাম, কে কিভাবে আসলো। আমাদের প্ল্যান আছে যে প্রতিটা ক্যারেক্টার যেগুলো আছে, যে ক্যারেক্টারগুলো আপনি বলছেন সুন্দর সুন্দর নাম, আপনি নামগুলো বলতেই পারেন, অলরেডি আমরা টিজারের নামগুলো বলে দিয়েছি, বেনসন জুনায়েদ, পোম জামাল, ব্লেক মিজান, বাইট্টা মাসুদ, এই সবগুলোর পিছন গল্প নিয়ে আমরা আলাদা আলাদা কাজ করার প্ল্যান আছে আমার। আচ্ছা, সামনে বানাবো। তো আমরা দর্শককে বলতে চাই আপনার ব্ল্যাক মানি দেখুন, এবং যেই ক্যারেক্টারটা আপনাদের বেশি পছন্দ হয় আপনাদেরকে জানান আমাদেরকে, আমরা ওইটা নিয়ে নেক্সট কিছু একটা বানানোর চেষ্টা করবো। এবং সেখানে আরো একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে বলার মতো আইটেম সংসটাও দারুণ ছিল। আইটেম সংটাও নিয়ে আমি একটু কথা বলবো। সিরিজেও কিন্তু দেখেন এই ধরনের সিনেমাটিক আইটেম সং এখানে হয় না। রাইট, এক্স্যাক্টলি। আমি ওইটা নিয়ে কথা বলবো। মুকিত ভাই, আপনার কাছে ফিরতে চাই যে রায়হান রাফির সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন, এবং আপনি এর আগে কাজ করেছেন কিনা তার সাথে? না, আমার একটা মিস হয়ে গেছে। আমি আসলে তুফানে রায়হান রাফি সাহেব আমাকে সিলেকশন করেছিল, কিন্তু ভিসার জটিলতার কারণে আমার যাওয়া হয়নি, তুফানটা করা হয়নি। যখন তুফানটা আমি ফার্স্ট উনি যেদিন বাংলাদেশে রিলিজ দিয়েছে, রাফি সাহেব আমাকে একটা ইনভিটেশন পাঠান, আমি গিয়েছি। গিয়ে আমি খুব নিজেকে খুঁজে বেড়াবার চেষ্টা করেছি, আফসোস লেগেছে, কিন্তু সেই আফসোসটাই ভদ্রলোক পূরণ করে দিয়েছে এবার ব্ল্যাক মানিতে। তো অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। এবং মঞ্জু ভাই, আপনাকেও ধন্যবাদ আমাকে সিলেকশন করার জন্য। কি অভিজ্ঞতা, মানে আপনি তো দীর্ঘ সময় ধরে কাজ করছেন মুকিত ভাই, এবং সেটা বাংলাদেশের নাটক ইন্ডাস্ট্রির সাথেও আপনি জড়িত, ফলে অনেক পরিচালকের সাথে, ডিরেক্টরের সাথে কাজ করার অভিজ্ঞতা আছে। মানে ওয়াই রায়হান রাফি ইজ স্পেশাল লেগেছে যেটা হচ্ছে যে বন্ধু, মানে উনি আমার বন্ধু না, কিন্তু বন্ধু হয়ে গেছে। আচ্ছা, মানে ওনার ভিতরে না আমি কোনো রাশভারী গেলিস স্টাইল বা জুফি এই টাইপের শাউট হ্যানো ত্যানো এগুলো কিছু আমি দেখিনি। আচ্ছা, মানে জাস্ট ফ্রেন্ড উনি না, মানে এসে ফান করে 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 সবগুলো শর্টগুলো নিয়ে নিচ্ছে। আবার উনি যে অন্য অন্য ডিরেক্টরের নাম বলবো না, অনেকেই কেমন একটা রাশভারী ভাব দেখাচ্ছে, দিস অ্যান্ড দ্যাট ব্লা ব্লা ব্লা, এই জিনিসটা রাফি ভাইয়ের কাছে আমি পাইনি। এবং আমরা যারা কাজ করেছি, আমি 3 দিন না 4 দিন ছিলাম, রাফি ভাই আমাকে খুব পটাচ্ছে, পাভেল আমাকে পটাচ্ছে, চলেন না, মানে 2 সপ্তাহ আগে চলে যেতে বলতেছে, ওই যেটা রাফি ভাই কিছুক্ষণ আগে বলেছে। তো ওই এনজয়টা সবাই খুব প্রায় ওখানে যখন শ্যুটটা করছে প্রায় আমাকে ভিডিও কলে এসে দেখাচ্ছে, রাফি ভাই সুইট একটা হাসি দিচ্ছে, মানে আমাকে লোভ দেখাচ্ছে ওখানে যাওয়ার জন্য। তো আমি যাওয়ার পর আসলে লোভটা ঠিকই আরও 5 দিন আগে যেতে পারলে মানে খুশি হতাম। তো ওই যে ওই রকম একটা মেমোরিজ ওখানে যে রেডি করা, ক্রিয়েট করা, এটা পুরোটাই এই মুন্সিয়ানা হচ্ছে, এই ভদ্রলোক যদি ওই রকম সাপোর্টটা না। আর আপনার জানি না মুশফিক কত করছিলেন মুকিত ভাইকে, উনি যেখানেই থাকে সবাই খুব এনজয় করে উনি, মানে ওই জায়গাটাকে উনি হাসে, মানে হাসি ঠাট্টাতে কিছু করে মানুষকে এনজয় করায়। তো আমরা ওনাকে সবসময় মিস করতাম, উনি যখন চলে গেছে আমরা মিস করতাম।
থ্যাংক ইউ। মঞ্জু ভাই, আপনার কাছে আমার জানতে চাওয়া, আমাদের বাংলাদেশটা যে এত সুন্দর, এত এখানে অনেক জায়গা আছে যেগুলো এত দৃশ্যগুলো দেখতেও ভালো লাগে। আমি যদি বলি যে সুড়ঙ্গের যখন আমি দেখছিলাম সেই সময়টাতে রায়হান রাফির এই সিনেমাটাতে ওই জায়গাটা, ওই লোকেশনটা যখন দেখে ভাবছিলাম যে এটা তো বাংলাদেশি। ঠিক এই কাজটা দেখেও আমি তো তার মাধ্যমে জানলাম যে লোকেশনটা সৈয়দপুরের ওই এলাকাটাতে, সেটাকে এত বিউটিফুলভাবে পোর্ট্রেট করেছেন উনি। আপনি কি, যেহেতু আপনার কাছে প্রশ্নটা করা এই কারণে যে আপনি অনেক ইনভলভ ছিলেন, রায়হান রাফি বলছিলেন, সেই কারণে মানে আপনি এই লোকেশনগুলোতে গিয়েছেন কিনা বা ডিসিশন মেকিংয়ে কী ধরনের পরিকল্পনা ছিল? মানে রায়হান রাফির ওই যেহেতু রায়হান রাফি আমাকে নিয়ে একটু বললো, আমিও একটু যেটা বলবো যে রায়হান রাফির সাথে তো আমি রায়হান রাফিকে চিনি রায়হান রাফির প্রথম সিনেমা থেকে, মানে তখনও ডিরেক্টর হয় নাই আর কি, পরিচালক হয়নি। পোড়ামন্টু, এবং পোড়ামন্টু ডিজিটাল রাইটস আমরা নেই, বঙ্গ নেই আর কি। এবং ফাইনালি রায়হান রাফির সাথে ওর প্রথম দুইটা সিনেমা পোড়ামন্টু, দহন, এবং ফাইনালি রায়হান রাফির সাথে প্রথম কাজ করা ব্ল্যাক মানি। বাট রায়হান রাফির সাথে সারাক্ষণই আমার মনে হয় যোগাযোগ ছিল, প্রায় দেখা হতো। এবং ওই যে আমি তখন বলতাম যে আমরা তো আসলে অনেক পরে আসলে এই ধরনের কন্টেন্ট বানানোর প্ল্যানে আসি। এবং আমি তখনই বলি যে আমরা যখনই আসলে ব্যাটে বলে মিলবে, যে আমরা তোমাকে আসলে অ্যাকোমোডেট করতে পারবো, অ্যাফোর্ড করতে পারবো, তখনই আমরা একটা প্রজেক্ট আসলে করব। এই যে বিউটিফিকেশনকে কমার্শিয়াল ভাবে প্রেজেন্ট করা, এটা তার সিনেমাগুলোতে কিন্তু বলতে গেলে আমি যেটা বলবো যে রায়হান রাফি, আমি একটা ডিরেক্টর পেলাম, যে দেয়ার আর অফকোর্স আদার ডিরেক্টরস, বা একজন ডিরেক্টর পেলাম যে আসলে টেবিলে তার কাজটা করে। আচ্ছা, প্রি প্রোডাকশনে সে মোটামুটি জানে কি হবে, মানে আপনার লোকেশনটা ধরেন, এই লোকেশনটা আপনি যদি খালি চোখে দেখেন আপনার কাছে কিছু লাগবে না। এইটা একটা এনজিও অফিস। আচ্ছা, আমি বলেই দিই আসলে যে এই লোকেশনটাতে আমরা আসলে হোটেল বানিয়েছি, হোটেল ঝিলিক আর কি, সেটা একটা এনজিও অফিস যেটাতে কদাচিৎ কাজ হয়। হ্যাঁ, ওরকম একটা মেইনটেন্সের মধ্যে নাই আর কি। এবং সেই অফিসটাকে আসলে একটা হোটেল বানানো এবং এই লোকেশন পেতে, মানে ফার্স্ট অফ অল আমাদের এইটা ধরেন, মানে আমরা যদি কি বলে প্রি প্রোডাকশনে যাই হচ্ছে, আমার কাছে মনে হয় যে মেতে বোধ হয়, মানে তুফান শুটিংয়ের পর সেটা ফাইনালি আমরা শ্যুট করি অক্টোবরে। জি, তার মানে আপনি চিন্তা করেন 6 মাস, যে 6 মাস এটার পিছনে সময় দেওয়া। হ্যাঁ, অবশ্যই মাঝখানে বাংলাদেশের একটা চেঞ্জ ছিল, আমি সেটাও বলবো আর কি, যে কারণে হয়তো একটু বেশি সময় লেগেছে। কিন্তু এই যে পুরো সময়টাতে ও কিন্তু পুরোপুরি প্রিপেয়ার্ড। আর আরেকটা জিনিস আমি একটু বলে নেই আর কি, ধরেন আমরা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা যখন কন্টেন্ট বানাই বা কন্টেন্ট ইন্ডাস্ট্রিতে আমরা যেহেতু আছি, প্রডিউস করি বা ধরেন কন্টেন্ট ডিস্ট্রিবিউট করি বা মানুষকে যখন কন্টেন্ট দেখাই, আমরা কি চাই? বিনোদন দিতে চাই। তো বিনোদন দিতে গেলে ফার্স্টে কি লাগে? আপনি যেই আর্টিস্ট, ধরেন আপনি যে বললো না 300 আর্টিস্ট নিয়ে, মানে সব মিলিয়ে আর কি, ছোট বড় মিলিয়ে 300 জনকে একই সুরে গাথা, ইটস কিন্তু ভেরি টাফ, অবশ্যই, তাই না? বাংলাদেশে মানুষ অর্গানাইজ না কিন্তু। হ্যাঁ, অ্যাকশন বললে সবাই যে অ্যাকশন দিবে, একসাথে আসবে, সেটা কিন্তু না। তো একটা শুটিং ইউনিটে যখন ডিরেক্টর এই বিনোদনটা, মানে যে প্রত্যেকটা লোক মন দিয়ে কাজ করছে এবং তারা বিনোদিত হচ্ছে নিজেরা, এবং ক্যারেক্টারের মধ্যে ঢুকে গেছে এবং আসলে ঠিকমতো ডেলিভারি দিচ্ছে, এইটা যদি ক্রিয়েট করতে পারে, সেইটা আসলে মিস করার আসলে জায়গাটা নাই। এবং রাফি এটা খুব সুন্দরভাবে করেছে। আমি সেখানে একটু জিজ্ঞেস করতে চাই যে রুবেল ভাইকে দেখলাম আপনার অনেক দিন পরে, আবার তার সাথে কাজ করার অভিজ্ঞতাটা একটু যদি জানাতেন। খুব ভালো, দীর্ঘ সময় পরে আপনার সাথে কাজ করলেন পূজা, দীর্ঘ অনেক একটা বিরতির পরে, দুটোই যদি একটু ছোট করে বলতেন। রুবেল ভাইটা প্রথমে বলি, রুবেল ভাইয়ের কথা ভাইয়াকে বললাম, এবং রুবেল ভাই তো আসলে আমাদের কাছে কোনো কন্ট্যাক্ট ছিল না, মানে জানতাম না, অনেক কষ্ট কন্ট্যাক্টটা ম্যানেজ করলাম, কারণ ওনার সাথে আমার পরিচয় ছিল না। একসময় তো ওনার সিনেমা দেখে বড় হয়েছি, ওনার স্টাইল দেখে বড় হয়েছি। তা আমরা দুজনেই ভাইয়াকে, মানে আমি কেন বললাম সাপোর্টিভ, আমি ওনাকে বললাম ভাই চলো আমি একসাথে, আমি আপনার রুবেলের বাসায় যাই। তো রুবেলের বাসায় গেলাম, বাট ওনার ওইখানে এরপরে যে উনি আমাদেরকে যে গ্রহণ করলো, যে সম্মানটা করলো বাসায় যাওয়ার পর, উনি বললাম উনি আমার সব কাজ দেখে, উনি খুবই খুশি যে আমি ওনাকে প্রস্তাবটা দিচ্ছি। আলাপ হলো, আমরা অনেক কনফিউজ ছিলাম যে রুবেল ভাই আসলে করবে কি করবে না, উনি সিনেমা ছাড়া করে না, বুঝছেন না, কিন্তু আমাদেরকে খুবই নাইস ওয়েলকামিং করে, এটা আমার কাছে খুব অদ্ভুত লাগলো আমাদেরকে। এবং তিনি বললো যে না, কাজটা আমি করবো, এবং সবচেয়ে বড় কথা উনি আমাকে ওপেন ডেট দিয়ে রাখছে যে যতদিন লাগে ততদিন করবো। এবার মজার ব্যাপার হচ্ছে একবারে এক মাসের জন্য চলে যাবে, অবশ্যই কাজ করবো, মানে অবশ্যই কাজ করবো। ওনার মানে উনি যেই রেসপেক্ট আমাদেরকে করেছে সেটা আসলে
বলার মতো না আসলে, অন্যরকম। আমারও এত বড় একজন, এত বড় জন ইয়ে, বাট হ্যাঁ সত্যি কথা রুবেল ভাই যে লেভেলের স্টার, ওনাকে ইউজ করার জন্য এই একটা সিরিজে হবে না আসলে। এক্স্যাক্টলি, আমি ওইটাই বলছিলাম। সামনে ইনশাআল্লাহ সিনেমা বা অন্য কিছুতে রুবেল ভাইকে আমরা প্ল্যান করব। জি, অনেকদিন পরে কামব্যাক করার পরে যেই উপস্থিতিটা তার ছিল দর্শক হিসেবে মনে হচ্ছিল আমার এখন দেখেন একটা ডিরেক্টরকে স্বার্থপর হইতে হবে, জি, এবং আমাকে আসলে সৎ হইতে হবে আমার ক্যারেক্টারটা। এক্স্যাক্টলি, সবাই আমি আসলে রুবেল ভাই প্রতি বায়াসড, কারণ রুবেল ভাইকে পছন্দ করি। আমি চাইলে পারতাম কিন্তু শুধু রুবেল ভাইয়ের উপর অনেক কিছু রাখতে, আমাকে পুরো গল্পটাতে ফোকাস দিতে গিয়ে আমাকে প্রপার টাইমিং সবাইকে দিতে হয়েছে। আমি চিন্তা করি না আচ্ছা অমুককে একটু টাইম দিতে হবে, আচ্ছা নায়িকা কম টাইম হয়ে যাচ্ছে, ওর একটু বেশি হয়ে যাচ্ছে। আমার গল্পর ফ্লো যেদিকে এগিয়েছে আমরা সেদিকে যাওয়ার চেষ্টা করেছি আসলে। আচ্ছা, তো এর থেকে বেশি করতে পারি না, কিন্তু হ্যাঁ সামনে ইনশাল্লাহ আরো ভালো কিছু করব। পূজাচেরির সাথে অনেকদিন পরে কাজ করলেন। হ্যাঁ, আমাদের ব্যাটে বলে মিল ছিল না, মানে আমি তো ব্যাক টু ব্যাক সিনেমা করছিলাম, আমি যেগুলো কাজ করছিলাম সেগুলোর সাথে হয়তো মানে আমার যে ধরনের ওটিটিগুলো হচ্ছিল বা সিনেমাগুলো হচ্ছিল, যেগুলো সিনেমাগুলো হয়েছে আমার পরাণ, সুরঙ্গ বা তুফান বা টান, খাতায় ভিতরে অচিন পাখি, সবগুলোরই গল্পের যে নারী চরিত্রটার এইজ অনেক বেশি ছিল। আচ্ছা, একটু ম্যাচিউরড, বিবাহিত, তো চাইলেই আসলে ওকে করা যাচ্ছিল না। তো ওর অপশনের মধ্যেই কোনো সময় পূজা আসে নাই, কারণ আগে তো চিন্তা করতে হবে ওকে। তো এটাতে আমার মনে হয়েছে যে পূজা পারফেক্ট, পূজা বলে, এবং পূজা আমি প্রচুর পূজার কথা শুনছি, প্রচুর মানুষ বলছে যে পূজা খুব ভালো করেছে। হ্যাঁ, ভালো করেছে। তবে আপনার কাছে অপশন না থাকলেও এখন আমাদের কাছে একটা অপশন তৈরি হয়েছে, একটা ছোট বিরতি নিতে হবে। দর্শক, আরিফ ফেমাসের আয়োজনে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। দর্শক, আরিফ ফেমাসের আয়োজনে আরও একবার স্বাগত জানাচ্ছি, এবং আপনারা দেখছিলেন আমাদের সাথে কিছু গুণী মানুষ যুক্ত রয়েছেন, তাদের সাথে আড্ডা হচ্ছিল, গল্প হচ্ছিল। মুকিত ভাই, আপনাকে দিয়ে আসলে শুরুটা করতে চাই। আমাদের একটি পর্ব থাকে, যে পর্বটার নাম হচ্ছে যাহা বলিব মিথ্যা বলিব। এই পর্বে আপনাকে পুরোটাই আসলে মিথ্যা বলতে হবে, ফলে কোনো সমস্যা নেই। মিথ্যা বলে অভ্যস্ত নাই, আজকে হয়তো পারবো কিনা জানি না, তারপর আপনি। কিন্তু মানুষ মনে করে মিথ্যা বলা সহজ, আসলে মিথ্যা বলা কঠিন। আমার দ্বারা সেটা সম্ভব হয় না, কারণ আমার পিতামাতা এইভাবে আমাকে পারেনি কখনো এই চর্চা। আচ্ছা, আমরা আপনার কাছে যেটি জানতে চাই, আমি আসলে এই জায়গাটার নিয়মটা হচ্ছে যে আমরা আপনার কাছে যে কোনো একটি শব্দ কিংবা একটা বাক্য বলবো, সেটির প্রেক্ষিতে আপনি এই বাক্য এবং শব্দের প্রেক্ষিতে আপনি মিথ্যেটা বলবেন। ওকে, শুরু করতে পারি? ওকে। রায়হান রাফি। রাফি তো ভালো না, না আমার কাছে ওকে ভালো লাগে না। আচ্ছা, পূজাচেরি। পূজাও ভালো না। রুবেল। রুবেল কি সব নাম বলছেন, একটাও ভালো না। আচ্ছা, মুকিত মজুমদার। মুকিত মজুমদার, মুকিত জাকারিয়া, আর উনি হচ্ছে মুকিত মজুমদার। মুকিত মজুমদার ভাই যেভাবে চুষে বেড়ায়, ওনার এসব ভালো না। আচ্ছা, একটা লাইন হচ্ছে, জীবনে কেউ কাউরে নামাইরা বড় হইতে পারে না। এটা অবলীলায় সত্যি কথা। এই পর্যন্ত যারা মাসিভ ভ্যান আমি যারা চালাচ্ছে সেটা বলবো না এইভাবে, আসলে অনেকেই মেরে টেরে বাংলাদেশটাকে নিজেকে খুব বড় বড় ক্লাবগুলোতে গিয়ে দাবি করে যে আমি অনেক কিছু হয়ে গেছে। আচ্ছা, এটা আসলে ঠিক না, এগুলো কিন্তু বাবা মা শেখায়নি। বঙ্গ। বঙ্গ ভালো না, ওদের উচিত আরও ভালো ভালো কন্টেন্ট বানানো। মুশফিকুর রহমান মঞ্জু। মঞ্জুও ভালো না, ওই যে ওই লোকগুলোর সাথে ওরিও সেরকম। সালাউদ্দিন লাভলু। প্রস্টিটিউট এটা। সুমন আনোয়ার। ওই একই, সব একই। শেষ প্রশ্ন আপনার কাছে, এসপি। বলা যাবে, আমি একবার একটা নাটক করে ডিএজি শব্দটা বলে আমি অনেক সাফার করেছি, আমি আর সাফার করতে চাই না। আই এম রিয়েলি সরি। ধন্যবাদ মুশফিকুর রহমান মঞ্জু ভাই। আপনার কাছে আমার জানতে চাওয়া, রায়হান রাফি। আমার মানে দরিদ্র ডিরেক্টর। হ্যাঁ, দরিদ্র ডিরেক্টর, কোনো গাড়ি টাড়ি কিছু রিক্সা চড়ে, আচ্ছা, কোনো কিছু নাই তার কাছে, অসম্ভব করে। মুকিত জাকারিয়া। অনেক ধনী, আমার মানে দুবাইতে অনেক ফ্ল্যাট আছে ওনার। এটা ভালো। পাভেল। ভেরি হ্যান্ডসাম। শিবা শানু। মানে লেডি কিলার। আচ্ছা, পূজাচেরি। এইমাত্র আমাকে মেসেজ করছে। কি বলছে আমাদেরকে বলেন? যে ব্ল্যাক মানি তো হিট। আচ্ছা, তাসদিক নমিরা আহমেদ। সুপার ছিল। তাসদিক নমিরা আহমেদ। আমি আসলে চিনি না তাকে। ও আচ্ছা, আমরা চিনি। সুপার ছিল মজি ভাই, ইউর ট্যালেন্ট। আচ্ছা, রুবেল ভাই, আমাদের প্রিয় রুবেল ভাই। উনি আসলে একেবারেই মনে হয় না মার্শাল আর্ট পারে। আচ্ছা, তুফান।
ওইটা নিশোকে নিলে বলে ভালো হতো আরো। আচ্ছা, বঙ্গ। রুচি খারাপ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রায়হান রাফি, আপনার কাছে জানতে চাও এবার, আপনার কাছে আসলে কাকে দিয়ে শুরুটা করবো এটাই আমি আসলে বুঝতে পারছি। আচ্ছা, মুশফিকুর রহমান মঞ্জু। না, একদমই খেয়াল থাকে না, কি ওরা প্রডিউসিং যখন করে তখন একদমই খেয়াল করে না কি করতেছে না করতেছে, খুব উদাসীন থাকে। মুকিত জাকারিয়া। খুব সিরিয়াস ভাব নিয়ে থাকে। আচ্ছা, ব্ল্যাক ম্যানি। ব্ল্যাক মানি, এটা কি মিথ্যা বলবো? বলবেন, আপনার অনেক ব্ল্যাক মানি আছে। আচ্ছা, আপনার কত টাকা ব্ল্যাক মানি আছে? এখন সাংবাদিকদের অনেক ব্ল্যাক মানি থাকে। হ্যাঁ, খুঁজেন প্লিজ, খুঁজে যে ডিজিটটা পাওয়া যাবে ওইটা জনসম্মুখে প্রকাশ করা। পূজা চেরি। না, মেয়েটা ভালো হলো না। আচ্ছা, শিবা শানু। অনেক খাটো, উনি একটু লম্বা হলে ভালো হতো। এক্স্যাক্টলি। সুব্রতদা। সুব্রতদা ভয়ঙ্কর লেভেলে খারাপ মানুষ, দেখছেন তো আপনারা কি করছে। একদম ভালো নাচে, খুব ভালো নাচে, এটা আমি বলা উচিত ছিল যে ভালো নাচে। আচ্ছা, তুফান। তুফান আজকে দেখলাম তুফান হচ্ছে রাস্তায়। শাকিব খান। তাই এখানে কি বলবো, শাকিব খানের ঢাকা ক্যাপিটালস আছে, লাস্ট খেলা জিতলো, এটা খুব ভালো লাগলো। জিতে না কেউ আছে। থ্যাংক ইউ। আমাদের অনেকগুলো বিষয় আর একটু জানতে চাওয়ার থাকে, সেটি হচ্ছে তোমাকে জানাতে। আমরা দর্শক এই তোমাকে জানাতে যে পর্বটি সেটি আজকে করছি না, তবে আমরা অন্যভাবে আসলে তাদের কাছ থেকে জানাতে চাই। রাফি ভাই, আপনার কাছে জানতে চাওয়া, এই যে নানা ধরনের প্রশ্ন আসে জনগণের কাছ থেকে, দর্শকের কাছ থেকে, যে ধরেন অদ্ভুত অদ্ভুত প্রশ্ন আসে যে ওনাকে কেন মারলেন, ওনাকে কেন খারাপ দেখালেন, ওনাকে কেন ভালো করলেন, আর একে কেন আরেকটু দেখান না। আপনি শেষে আমি দুইটা প্রশ্ন হচ্ছে, তুফানটাও আমি যখন সিনেমা হলে গিয়ে দেখেছিলাম, ব্যাপক উৎসাহ উদ্দীপনা মানুষের মধ্যে, আর কবে আসতেছে, এই বিষয়গুলো কেমনভাবে হ্যান্ডেল করেন? বিশেষ করে মানুষের এরকম নানান ধরনের মন্তব্য, সেটা সোশ্যাল মিডিয়াতেও হতে পারে, আবার আপনার সাথে সামনাসামনিও হতে পারে। দেখেন, সোশ্যাল মিডিয়ার মন্তব্য, যারা আমাদের অডিয়েন্স যারা মন্তব্য করে, তার মন্তব্য আমি পড়ার চেষ্টা করি, বুঝি, সেটা আমি নেই। কিন্তু ম্যাক্সিমাম এখন সোশ্যাল মিডিয়া খুব ফেক হয়ে গেছে। ধরেন যা ইচ্ছে তাই লিখতেছে, যা ইচ্ছে তাই ভাবনা লিখতেছে, হঠাৎ লিখতেছে রায়হান রাফি অমুক সিনেমা শুটিং করছেন, অমুকটা হচ্ছে না, তমুক হচ্ছে, অমুকের সাথে এই, এবং এমনভাবে লিখছেন যে মনে হচ্ছে খুবই খুব কনফিডেন্ট যে উনি জানেন নাকি। তো এখন আমি এগুলোকে খুব একটা গুরুত্ব দিই না, বাট হ্যাঁ, মাঝে মাঝে আমি আসলে আমার কিছু দর্শক আছে যারা আমার কাজ সবসময় দেখে, তারা আমার কাজ নিয়ে কী কথা বলো সেগুলো আমি দেখি, তারা আমাকে মেসেজ পাঠায়, তো ভালো লাগে, এনজয় করি। মানে এই সময়ে অনেকে কাজ কেউ দেখেই না, আর আমাদের কাজ দেখলে ভালো অথবা খারাপ মানুষ বলা বলি করে এবং মানুষ দেখতে চায়। এটা আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি আসলে, যে সিনেমা হলে সিনেমা বানাচ্ছে, সেটা মানুষ দেখছে। যেমন এই বছর একমাত্র হিট সিনেমা, সেটা আমার মানে কোনো সিনেমা ব্যবসা করতে পারে নাই, যদিও এটা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ভালো না, আরও সিনেমা হিট হওয়া উচিত ছিল। সিরিজ যখন আমার প্রথম সিরিজ আমি যেভাবে বানানোর চেষ্টা করছি, এইভাবে আমি আগে কোনোদিন ওটিটি বানাইনি। আমার ওটিটিগুলো একটু সিরিয়াস ছিল, আমি নিজেও টেনশনে ছিলাম যে আসলে এটা কি টু মাচ কমার্শিয়াল হয়ে যাচ্ছে কিনা, কি হবে, বা যেভাবে মানুষ গ্রহণ করছে। আমি একটু দেশের বাইরে গিয়েছিলাম, এয়ারপোর্টে মানুষ আমাকে বলছে যে আমি ব্ল্যাক মানি দেখেছি, আমার খুব ভালো লাগছে। আচ্ছা রফি ভাই, আর কি কাজ আসছে একদম স্বল্প সময় যদি বলতেন? আমাদের হাতে কম সময় রয়েছে। সিনেমা আসছে আমার সামনে, সিনেমা মানুষ, আমি আপাতত ওটিটি আসছে না, সিনেমা আসছে, কোরবানিতে সিনেমা দেখবেন। আচ্ছা, এই বছর দুইটা সিনেমা আসবে এবছর ইনশাআল্লাহ। এরপরে তো নেক্সট তুফান 2 আসবে। আমরা অপেক্ষায় আছি। তবে আমরা একদম শেষ মুহূর্তে রয়েছি, আপনারা যদি এক বাক্যে বা দুই বাক্যে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান, মঞ্জু ভাই আপনাকে দিয়ে শোটা করতে চাই, একদম শেষ মুহূর্তে আছি। না, ডেফিনেটলি আমরা বলবো যে দর্শকদের জন্যই তো আসলে আমরা, এবং আমি সত্যি কথা বলতে দর্শকদের ভালোবাসা পাচ্ছি। জি, মানে ধরেন বঙ্গর তো আজকে প্রায় 12-13 বছর হয়ে গেল। তো এখন আমি, আমার মনে হয় ওই যে এয়ারপোর্ট বা যে কোনো সময় যেই যাই, যখনই আমি বলি যে আমি বঙ্গে আছি, তখনই আমাদেরকে বলে আর কি, এটা দেখছে সেটা দেখছে। হ্যাঁ, তো এটা আসলে ভাল লাগে, এবং আমি বলবো যে আপনারা এভাবে আমাদেরকে সাপোর্ট করতে থাকেন, যাতে আমরা আসলে ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে দিতে পারি, উপহার দিতে পারি। মুকিত ভাই?
আমি শুধু এইভাবে বলবো যে শুরুতে আমরা যখন চা খাচ্ছিলাম আমি শুধু বলেছি, একটু অভিমান করে বলেছি যে আসলে পাইরেসি হয়ে গেছে, মনটা খারাপ হয়ে গেছে। দর্শকদের কাছে বিরত অনুরোধ করবো, হাত জোর করে রিকোয়েস্ট করবো, বাংলা ছবি বলেন, বাংলা সিরিজ বলেন, বাংলা গান বলেন, পাইরেসি করবেন না। যেভাবে দেখা দরকার সেভাবে দেখবেন, বাংলাদেশটা বাঁচবে। যারা লোডিং করছে, যারা ডিরেকশন দিচ্ছে, তাদের মনটা ফুরফুরে থাকবে, আমরা যারা দেখবো আমাদেরও ফুরফুরে থাকবে। প্লিজ কেউ পাইরেসি করবে না, এইটুকু বলবো। রাফি ভাই। আমি দর্শকদেরকে বলবো, আপনাদের যদি মন খারাপ থাকে, আপনারা যদি অনেকদিন ধরে না হাসেন, আপনাদের যদি অনেকদিন ধরে হাসি বন্ধ হয়ে থাকে, বা কাজের অনেক প্রেশার থাকে, অনেক চাপে থাকেন, রাস্তায় প্রচুর ট্রাফিক, মেজাজ খারাপ, এখনই বাসায় যান, 30 টাকা দিয়ে কেটে ফেলুন বঙ্গের টিকিট এবং উঠে যান ব্ল্যাক মানির ট্রেনে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এই ট্রেন থেকে নামার পর আপনারা অনেকক্ষণ হাসবেন এবং আরামের একটা ঘুম হবে আপনার। নিশ্চয়ই। তো এবং মিস করেন না যারা ব্ল্যাক মানি এখনও দেখেননি। আবার বলছি, এটা একটা অন্য ধরনের ফান রাইড, যেটার মধ্যে আপনারা অনেক এনজয় করবেন এবং একটা ভয়ঙ্কর মেসেজ নিয়ে আপনি ফিরে আসবেন। এই সিরিজটা আপনি দেখুন, আপনারা কথা দিচ্ছি, এটা পয়সা উসুল একটা সিরিজ হবে আপনাদের। এবং দর্শক, আপনারা যারা মন্তব্য করেছেন তাদের একজনের একটু মন্তব্য আমরা শুনিয়ে রাখি। আপনাদের কাছে বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করেছে, তবে আজকে যে মন্তব্যটা আমি পড়তে চাই সেটি একজন আমাকে লিখেছে, আমাকে উদ্দেশ্য করে লিখেছে, আজকে রেজার চেহারা শুকনা হয়ে আছে, কারণ পরিবনেই কিংবা পূজাচুরি টাইপের কেউ থাকলে 32 পাটি দাঁত বের করে হাসতো। আমরা এই জন্যই ইচ্ছা করে কাউকে আনি নেই, একজনেই। তবে নেক্সট ডে প্লিজ পরিবনী অথবা পূজা বা পূর্ণিমা যাকেও কানবেন প্লিজ। পি দিয়ে আসতে হবে নাকি? আচ্ছা, আমরা নিশ্চয়ই পি নিয়ে আসবো। তবে দর্শক, আজকে আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন, আপনারা যারা সময় দিয়েছেন, আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনারা ভালো থাকবেন, আপনাদের জন্য অনেক শুভাশিস। যারা এতক্ষণ ধরে আয়োজনটি দেখছিলেন তাদেরকে আরো একবার সাধুবাদ জানাই। তবে একটা কথা বলে শেষ করতে চাই, সেটি হচ্ছে দিন শেষে বাংলাদেশের কাজটি দেখুন, পাইরেসি করে নয়। যে মানুষগুলো কষ্ট করে, পরিশ্রম করে আপনাকে ভালো রাখার জন্য, আপনাকে হাসানোর জন্য, আপনার অনুভূতিতে আঘাত করবার জন্য, তাদের কাজটি দেখুন, ভালো হোক খারাপ হোক, মূল্যায়নটি অ্যাটলিস্ট করুন। এবং সেই কাজটি করলে দিন শেষে সেটি বাংলাদেশের সমীকরণও যাবে, এবং বাংলাদেশ যখন জিতে যাবে তখন আমরা সবাই মিলে জিতে যাব। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী আয়োজনে।